অভিজ্ঞতা কারো জন্মের পরে থেকে থাকে না, পুর খেতে খেতেই অভিজ্ঞতাটা হয়। ডক্টর ইউনূস যদি এসে বলে যে ছাত্ররা আমার মাস্টার মাইন্ড, তাহলে আপনার বুঝতে হবে ছাত্রদেরও মাস্টার মাইন্ড কেউ না কেউ আছে। নীলুফার চৌধুরী মনি, এই যে প্রথা মাফিক বিরোধিতা, এই যে কালচার, এই কালচার থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা একইভাবে প্রথম দিন দেখলাম ওয়াকআউট এবং দ্বিতীয় দিন দেখলাম নানাভাবে প্রতিবাদ। এই কালচার থেকে আমরা বেরোতে পারছি না কেন? এখনো বিরোধী দল কেন, আমি বলছি না যে বিরোধী দল বিরোধিতা করবে না, করবে, কিন্তু সেটা কেন গঠনমূলক না? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহ-আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা হলে যে খুব ভালো হতো, গণতন্ত্র সত্যিকার অর্থে মুক্তি পেত যদি আপনি যে কথাটা বললেন এটা যদি চালু হতো। এটা কেন হয় না? এইবারের ব্যাপারটা আমি ভিন্নতর মনে করেছিলাম যে এইখানে যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দলে আছে, প্রত্যেকেই পোড় খাওয়া, এবং একটা জায়গায় কিন্তু প্রত্যেকে এক, যে একটা ফ্যাসিস্টের এগেনস্টে তারা যুদ্ধ করেছে, তারা বিজয়ী হয়েছে, তারা পরবর্তীতে সরকার গঠন করেছে। কিন্তু দেখেন ওই গতানুগতিক ওই যে অবস্থা তথ্যবচ্চ আগের মতোই। তা এটা হলে তো দুঃখজনক যে বাংলাদেশের গণতন্ত্র সত্যিকার অর্থে মুক্তি পাবে কবে? তবে আপনি যে জিনিসটা দেখেন, 3 দিন সরকারের সময় পেল। 5 তারিখে শেখ হাসিনার পতন হলো, 6, 7, 8 তারিখ সন্ধ্যা রাত 9টা পর্যন্ত সময় ছিল। তারা অনেক কিছু নিয়ে বার্গেনিং করলো। তুষারের একটা কথা ভালো লাগলো যে তখন অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা কারো জন্মের পরে থেকে থাকে না, পুর খেতে খেতেই অভিজ্ঞতাটা হয়। তো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তাদের কিন্তু কেউ না কেউ সিনিয়র উপরে ছিল যারা তাদেরকে চালিত করেছে। কার কথা বলছেন? হ্যাঁ, আমি যেই হোক ওরাই ভালো জানে, কারো না কারোর সঙ্গে তো যোগাযোগ করতেই হয়। সব দলের সঙ্গে সব দলের যোগাযোগ ছিল, আবার তাদেরও কেউ না কেউ ছিল। যেমন আপনার ডক্টর ইউনূস যদি এসে বলে যে ছাত্ররা আমার মাস্টার মাইন্ড, তাহলে আপনার বুঝতে হবে ছাত্রদেরও মাস্টার মাইন্ড কেউ না কেউ আছে। তো সেই জায়গায় তারা কেন তাদেরকে এই কথাটা বললো না যে অভ্যুত্থানের কোনো সরকার শপথ নিবে অভ্যুত্থানের নায়ক নায়িকাদের কাছ থেকে, বা কোনো শহীদের বাবা মার কাছ থেকে, বা কোনো মুক্তিযুদ্ধ অথবা কোনো স্পট, ওরকম স্পটে, যে যেমন শহীদ মিনার অথবা স্মৃতিসৌধ অথবা বৌদ্ধভূমি অথবা মিরপুর বুদ্ধিজীবী মাজার, এই জায়গাগুলোয়, তাহলে তো আজকে এই কথাগুলো আসতো না। তারা তো স্বীকার করেই নিয়েছেন। আমি সেটাই বলছি, আমি এই জন্য থ্যাঙ্কসও জানালাম। তাহলে যদি তাই হয়, অভিজ্ঞতা না থাকার জন্য কিছু তো সাফার আপনাকে করতেই হবে। আপনি অন্যায় করে ফেলেছেন, যে জিনিসটা হয়ে গেছে, ঘটে গেছে, সেটা তো ফেরত নেওয়ার জায়গা নাই। আপনার মনে করেন একটা দেশের রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে, স্পিকার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়েছে। একমাত্র যে রাষ্ট্রপতিটা আছে আইনটাকে ঢিমে ঢিমে টিম টিম করে আইনটাকে ধরে রাখার জন্য, তো সেটার হাত দিয়ে আপনার সূচনা হলো। তো সূচনা যদি হয়, সেই মানুষটাকে 2 দিন পরে, কখন আপনি বললেন 2 দিন পরে না, কিন্তু 2 সপ্তাহ পরে না, কিন্তু 2-4 মাস পরে আপনি স্লোগান দিলেন। সেটা তো বিএনপি তো অনেক দিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপি তো এটা করতে পারে না। কারণ আপনি 106-এর আন্ডারে চলে গেছেন। 106-এর আন্ডারে যখন চলে গেছেন, রাষ্ট্র কিন্তু একটা নিয়মের মধ্যে আবার ঢুকে গেছে। তো নিয়মের মধ্যে ঢুকে গেলে রাষ্ট্রপতি শেষ আশ্রয়স্থল, যে কিনা একটা সরকার তাকে গঠন করে গিয়েছিল, সেটাও যদি না থাকে, তাহলে সরকারটা দাঁড়াবে কিসের? ইন্টারিম গভর্নমেন্ট কোনো আপনার আইনত কোনো সংজ্ঞার মধ্যে নাই, তাহলে সেটা থাকবে কিসের মধ্যে? তো বিএনপি তো এত বড় জেনে শুনে ভুল করতে পারে না। তো সেই জায়গা থেকে আজকে যখন ওই রাষ্ট্রপতিকে ভালো লাগে না, আদা ভালো লাগে না, আদার ঝুলটা আমার খুব ভালো লাগে, রাষ্ট্রপতিকে ভালো লাগে না, বাট রাষ্ট্রপতির 50 ঘন্টা আমার ভীষণ ভালো লাগে। আমি কিসের উপর? প্রথমেই আমাকে বলতে হবে রাষ্ট্রপতির ভাষণকে আমি মানি বা মানি না। ঠিক আছে, আমি মানি না। কিন্তু 50 ঘন্টার বিষয়ে বললেন, যেটা আসলে পার্লামেন্টের একটা রুল, যেটি বলছি আমি রুলের কথাই বলছি। রাষ্ট্রপতিকে মেনে নেওয়াও কিন্তু রুলের বাইরে না। সোনার বাংলা গানের সঙ্গে দাঁড়ায় থাকাও কিন্তু খুব ভীষণ বড় রুল। প্লে কার্ড বহন না করাটাও কিন্তু একটা রুল। আমি কয়টা রুল পালন করেছি, আর আগে কখনো প্লে কার্ড দেখি নাই। সো এই রুলগুলো আমাকে রুল পালন করতে গেলে কিন্তু পালন করতে হবে। আমি একটা পালন করবো আমার পছন্দ মতো, আরেকটা করবো না, এটা তো হবে না। আমাকে জেনে শুনে কাজ করতে হবে, মেনে কাজ করতে হবে। আবারও বলছি, কেউ শিখে আসে না মায়ের পেট থেকে, অতএব আমাকে স্টাডি করে শিখতে হবে, আমাকে ভালো মুখস্থ করে ফেলতে হবে ওই সংবিধানটা, মুখস্থ করে ফেলতে হবে ওই সংসদে কি হয়, পুরানা যারা বক্তব্য রেখে গেছে কিসের পরে কি, প্রত্যেকটার কিন্তু একটা বিধিবিধান আছে।
সংসদের এই জন্যই বলে সংসদ একটা জটিল জায়গা, সেই জটিল জায়গায় আপনার জানতে গেলে ওরিয়েন্টেশন প্রচুর পরিমাণ ওরিয়েন্টেশন, ওই 1 ঘন্টা 2 ঘন্টার ওরিয়েন্টেশন হয় না, প্রথমবার 5 বছর ব্যাপী খালি ওরিয়েন্টেশনই যেতে হয়, তারপরে অনেকেই অনেক কিছু জানি না, তারপরে আমরা অনেক কিছু ভুলে যাই। আবারও আসবো আপনার কাছে।